সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো তরুণ প্রজন্মের মুখে মুখে ছিল তার মধ্যে এই স্লোগানটি অন্যতম। প্রখ্যাত জার্মান দার্শনিক হেগেল একবার বলেছিলেন, মানুষ হও এবং মরে বাঁচো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেন সেটিই সত্যি করে গেছেন। এই মহান মানুষটি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্লোগানে আজও মানুষ অনুপ্রেরণা খুঁজে পায়, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে। মহৎ মানুষেরা বোধহয় এমনই হয়, তারা মানুষের হৃদয়ে এবং প্রজন্মের মাঝে বেঁচে থাকেন হাজার হাজার বছর ধরে। উপমহাদেশে জনপ্রিয় নেতা অনেকেই ছিলেন, কিন্তু মহান নেতার সংখ্যা অতি অল্প। মাওলানা ভাসানী সেই অল্প সংখ্যক মহান নেতার একজন। তাকে কেন ভাসানী নামে ডাকা হয় জানেন? 1924 সালে আসামের ধুবড়ী জেলায় বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন মাওলানা ভাসানী। সেখানেই সাধারণ কৃষকরা তাকে ভাষাঞ্চরের মাওলানা নামে আখ্যায়িত করেন, আর তখন থেকেই তার নাম হয়ে গেল মাওলানা ভাসানী। এই উপাধি তিনি পান কৃষকদের কাছ থেকে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার পুরো জীবনটাই ব্যয় করেছেন মজলুম মানুষের পাশে থেকে। আর তাই তো সাধারণ মানুষের চোখের মণি ছিলেন একাধারে পীর এবং রাজনীতিবিদ মাওলানা ভাসানী। তার প্রতি ছিল মানুষের অগাধ বিশ্বাস আর ভালোবাসা। তরুণ প্রজন্মের অনেকেই আজও জানে না এই মহান নেতার বৈচিত্র্যময় জীবনের নানা ঘটনা সম্পর্কে। অথচ বাংলাদেশ নামটি ইতিহাসের পাতায় যতবার উচ্চারিত হবে, তার সাথে উচ্চারিত হবে এই মহান নেতার নামটিও। চলুন তাহলে একসাথে ঘুরে আসি এই মহান নেতার বৈচিত্র্যময় জীবনের প্রতিটি পাতায়। স্বাগতম আপনাকে জ্ঞানের রহস্যর আরেকটি নতুন ভিডিওতে। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় পরিপূর্ণ এই মানুষটি 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। এই জন্যই বোধ হয় মাওলানা ভাসানী কৃষকদের এত কাছে আসতে পেরেছিলেন আর হয়ে উঠেছিলেন কৃষকদের দুরবস্থা ও অত্যাচারের বিরুদ্ধে এক সংগ্রামী কণ্ঠস্বর। এদেশের কৃষকরা বরাবরই শোষণ এবং নিষ্পেষণের শিকার। কিছু বছর আগের টাঙ্গাইলের একটি ঘটনা আজও মানুষের মনে গভীর দাগ কেটে আছে। খবরের শিরোনাম ছিল, ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধান খেতে কৃষকের আগুন। এটি কেবল একটি ঘটনা নয়, বরং এদেশের কৃষকদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা দুমুঠো ভাত খেতে পারি, তারা নিজেরাই ঠিকমতো আহার জোটাতে পারেন না। তাদের দুঃখ, বঞ্চনা আর শোষণ যেন এ দেশের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তৎকালীন সময়েও কৃষকরা বঞ্চনার শিকার ছিল, যা একটি ছোট্ট ঘটনার মাধ্যমে ফুটে ওঠে। মাওলানা ভাসানীর তৎকালীন সময়ে একবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন টাঙ্গাইলের কাকমারির পথে। হঠাৎ খবর এলো তার এক মুরিদ খুব অসুস্থ। মাওলানা সাহেব দেরি না করে দ্রুত ছুটলেন তার বাড়ি। রোগী মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে মাওলানা সাহেবের দিকে তাকালো। মাওলানা সাহেব তার কাছে এসে বসে জিজ্ঞেস করলেন, তুমি কি খাবা? কাতর কণ্ঠে মুরিদ বলল, রসগোল্লা হুজুর। মাওলানা ভাসানী তখন বাজার থেকে 2টি রসগোল্লা আনালেন, কিন্তু মাত্র অর্ধেক রসগোল্লা খাওয়ার পরই সেই মুরিদ মারা গেল। পরে একবার এক জনসভায় মাওলানা ভাসানী বলেছিলেন, এদেশের কৃষকরা পথে ঘাটে রসগোল্লা দেখছে, কিন্তু জীবনে একটা সম্পূর্ণ রসগোল্লা খাইয়া মরার সৌভাগ্য তাগো হয় নাই। এতটাই করুণ ছিল এদেশের কৃষকদের অবস্থা। 1947-এর দেশভাগের পর যখন আমাদের পূর্ব বাংলার কোনো স্বতন্ত্র রাজনৈতিক দল ছিল না, তখন এদেশের মানুষের কথা বিবেচনা করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। দর্শক, এর পূর্বে আপনাদের কতজন জানতেন আওয়ামী লীগের আসল জনকের নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী? যারা যারা জানতেন তারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।
এরপর 52-র ভাষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন কিংবা 69-এর ছাত্র গণ অভ্যুত্থান, সবখানেই মাওলানা ভাসানী খুবই সক্রিয়ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। যেখানেই অবিচার, অত্যাচার কিংবা মজলুমের প্রতি জুলুমের ঘটনা ঘটেছে, সেখানেই মাওলানা ভাসানী ছুটে গিয়েছিলেন মানুষের জন্য। এমনকি নীতির প্রশ্নেও কখনো আপোষ করেননি তিনি। 1969 সালের ছাত্র গণ অভ্যুত্থানের সময় তিনি বলেছিলেন, পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন হবে। তার এই কথা বাস্তবেই সত্যে পরিণত হয়। 1970 সালে তিনি জনগণকে একত্রিত করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন, যার ফলশ্রুতিতে 1971-এ মুক্তিযুদ্ধের সময় বিপ্লবী জনতা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের সকল অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেন। জন্ম হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের। স্বাধীনতার পরও মাওলানা ভাসানী ছিলেন এদেশের আপামর মানুষের প্রিয় নেতা। বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। বাংলাদেশ স্বাধীন হবার পর ভারত গঙ্গা, যা আমাদের দেশে পদ্মা নামে পরিচিত, এই নদীর ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে, যা ফারাক্কা বাঁধ নামে পরিচিত। এই বাঁধের কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতের মানুষও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল রাজশাহী থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। এই অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে মাওলানা ভাসানী 1976 সালের 16 মে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত একটি লং মার্চ পরিচালনা করেন। এর ফলে ভারতের পানি আগ্রাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলেও সকলের দৃষ্টি আকর্ষণ করে, যা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংগ্রামী জীবনের আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ। আমৃত্যু সাধারণ মানুষ এবং মজলুমের জন্য সংগ্রাম করে যাওয়া মানুষটির জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। মাথায় পরতেন তালপাতার তৈরি একটি টুপি, থাকতেন ছোট্ট একটি কুঁড়ে ঘরে। তার এই অনাড়ম্বর জীবনযাপনের জন্য অনেকে তাকে চিনতেও পারতেন না। একবার চীন থেকে ফেরার পথে পাকিস্তানে নেমেছিলেন মাওলানা ভাসানী। সেখানের মেয়র এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছিল তাকে নিয়ে। সেখানেই জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে স্টেজে ওঠেন মাওলানা সাহেব। তখন মাওলানা ভাসানীর মাথায় ছিল তার সেই তালের টুপি, আর পরনে ছিল সাধারণ একটি লুঙ্গি। তিনি সবেমাত্র স্টেজে উঠেছেন। এমন সময় মাওলানা ভাসানীর এমন বেশভূষা দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য, আরে ইয়ে তো মিসকিন হায়। তারপর যখন তিনি পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে বক্তব্য শুরু করলেন, তখন ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো, ইয়ে তো মাওলানা হায়। আর এরপর যখন তিনি রাজনৈতিক বক্তব্য শুরু করলেন, ওই একই দর্শক শ্রোতারাই আবার বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। এমনই বৈচিত্র্যময় ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সারাটা জীবন শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে কাটিয়েছেন। ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছালেও তিনি বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের মতোই সরল জীবনযাপন। মাওলানা ভাসানী ছিলেন এমন একজন নেতা যিনি শুধু রাজনীতিই করেননি, বরং জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন মানুষের সেবায়। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল উচ্চ পদে থেকেও কিভাবে একজন প্রকৃত মানুষ হওয়া যায়, কিভাবে অন্যের দুঃখে নিজের দুঃখ খুঁজে পাওয়া যায়। অথচ আজকের সময়ে যাদের আমরা নেতা হিসাবে দেখি, তাদের মধ্যে অনেকেই নিজেদের জন্য সম্পদ অর্জন আর অর্থের পিছনে ছুটে চলেছেন। তাদের মধ্যে সাধারণ মানুষের জন্য কোনো মমতা বা ভালোবাসা দেখা যায় না। কিন্তু মাওলানা ভাসানী আমাদের শিখিয়েছেন, মানুষের পাশে থাকা মানে শুধু কথায় নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। তার জীবন ছিল এই শিক্ষার এক উজ্জ্বল উদাহরণ। ধন্যবাদ মাওলানা ভাসানী, আপনার ত্যাগ, সংগ্রাম এবং মানুষের প্রতি আপনার অমোঘ ভালোবাসার জন্য।
আপনি সত্যিকার অর্থে বাংলার মজলুম জননেতা, যার আদর্শ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।